আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাওমুনারা মেঘলা আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি মজাদার ভূগোল ক্লাস। প্রথমেই আমি নিজের পরিচয় দেই। আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা শুরু করব প্রাকৃতিক ভূগোল। ভূগোলের মূলত দুইটি শাখা আছে। যেটা তোমরা ফার্স্ট পেপারে পড়ো সেটা মূলত প্রাকৃতিক ভূগোল, আর যেটা সেকেন্ড পেপারে পড়ো সেটা মূলত মানবিক ভূগোল, মানব ভূগোল। তাহলে আজকে আমরা যদি দেখতে যাই, তাহলে আমরা শুরু করছি কি? আমরা শুরু করছি প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুগুলো দেখো আমাদের সূচিতে কি আছে। প্রাকৃতিক ভূগোলের প্রথম প্রথম চ্যাপ্টারে আজকে আমরা শুরু করছি। প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে পার্ট 1-এ রয়েছে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা, পার্ট 2-এ রয়েছে প্রাকৃতিক ভূগোলের পরিসর, পার্ট 3-এ রয়েছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, পার্ট 4-এ রয়েছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, পার্ট 5-এ রয়েছে প্রাকৃতিক ভূগোলের পরিচিতি, পার্ট 6-এ রয়েছে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব। তাহলে আমরা প্রথমেই শুরু করব কি থেকে? প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা। প্রাকৃতিক ভূগোল কোথা থেকে এসেছে, কাকে বলে, এটার কাজ কি, এটা কিভাবে তৈরি হয়েছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা শুরু করছি পার্ট 1-এর প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা থেকে। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞায় তোমরা শুরুতেই দেখতে পাবা এখানে, তোমাদের বোর্ড বই যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো প্রাকৃতিক ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দ হতে ভূগোল শব্দটি এসেছে। জিওগ্রাফি, তোমাদের যদি এমন হইতে পারে এমসিকিউতে এরকম আছে যে জিওগ্রাফি শব্দের অর্থ কি বা ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ কি, তখন আমরা কি অ্যান্সার করব? জিওগ্রাফি শব্দের সরি ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। এরপর হচ্ছে যে আমরা যদি দেখি জিওগ্রাফি শব্দটি মূলত দুইটি শব্দ থেকে এসেছে। একটি হচ্ছে জিও, যার অর্থ পৃথিবী, এবং অপরটি হচ্ছে গ্রাফি, যার অর্থ বর্ণনা করা। সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ কি? পৃথিবীর বর্ণনা করা। এরপর যদি আমরা দেখতে যাই, আমাদের যে ভূগোল কথাটি আমরা বারবার উচ্চারণ করছি, এটা আসলে কোথা থেকে এসেছে? তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে আমরা কি বুঝলাম? জিওগ্রাফি শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। এরপর আমরা যদি ভূগোলের মেন সংজ্ঞায় যাই তাহলে আমরা দেখতে পাবো বিজ্ঞানের যে শাখায় ভূত্বকের উপরিভাগের ভৌত পরিবেশ এতে কার্যরত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে জানা যায়, তাই মূলত প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। এরপর আমি যদি তোমাদেরকে নিজের মতো করে বলতে চাই, সর্বপ্রথম যে আমাদের এখন উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষায় ভালো করা। তাহলে আমাদের বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের বোর্ড বইয়ে দেখবা বিভিন্ন বৈজ্ঞানিকের মতবাদ দেওয়া আছে। যেমন আমি এখানে যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি, তারপর হচ্ছে যে আমেরিকান ভূগোলবিদ রিচার্ড হাডসন, এরকম অনেকগুলো ভূগোলবিদের তোমরা নাম পাবা যাদের সংজ্ঞা দেওয়া থাকবে সুন্দর সুন্দর। তাহলে আমরা এতগুলো সংজ্ঞা কি করব? তাহলে আমরা এতগুলো সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা মুখস্থ করব, যেটা আমি রেফারেন্স সহ পরীক্ষার খাতায় লিখতে পারি, এবং বাকিগুলো কি করব? বাকিগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এখানে বাদ দেওয়ার কোনো অপশন নাই। আমরা কিন্তু কোনো কিছুই বাদ দিচ্ছি না, আমরা একটা মুখস্থ করছি, বাদ বাকি কি করছি? বাদ বাকি পড়ছি জ্ঞান অর্জনের জন্য। আর আমরা অবশ্যই যখন আমাদের যদি বাই এনি চান্স এরকম থাকে যে ভূগোল কাকে বলে বা ভূগোলকে সংজ্ঞায়িত করো, তখন আমরা কি লিখবো? আমরা নিজের মতো করে হয়তো বা কিছু বর্ণনা দিলাম, তারপর তখন রেফারেন্স সহ লিখলাম। যেমন আমাদের এখানে লেখা আছে, দেখো, খ্যাতিনামা হচ্ছে আমেরিকান ভূগোলবিদ রিচার্ড হাডসনের আমরা যে সংজ্ঞাটা আছে যে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা সরবরাহ করাই প্রাকৃতিক ভূগোলের প্রধান কাজ, এরকম কিছু একটা সংজ্ঞা আমরা উপস্থাপন করতে পারি। তাহলে আমরা এই পার্ট ক্লিয়ার হয়েছি আশা করা যায়। সেকেন্ড পার্টে চলে যাই। আচ্ছা, সেকেন্ড পার্টে কি আছে? সেকেন্ড পার্টে আছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বলতে আসলে কি বুঝি? প্রকৃতি বলতে, যেমন আমি আজকে তোমাদের ক্লাস নিচ্ছি মেঘলাপুর, তোমরা যদি ভাবো যে মেঘলাপুর প্রকৃতি কেমন, তাহলে কি আসে জিনিসটা যে মেঘলাপুর ভিতরে আসলে বৈশিষ্ট্যগুলো কিরকম আছে। যেমন মেঘলাপুর হিজাব পরে, মেঘলাপুর খুব হাত পা নাড়াই কথা বলে, এরকম বিষয়গুলো। তো আমরা যখন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা দেখতে যাব, এই জিনিসটা প্রাকৃতিক ভূগোলটা আসলে কেমন, এইটা আমাদের সর্বপ্রথম মাথায় আসবে। তাহলে আমরা দেখি প্রথমে কি আছে।
প্রথমেই আছে 1 নম্বরে দেখো, পৃথিবী পৃষ্ঠ এবং এর অন্তর্ভুক্ত অজীব ও সজীব উপাদান নিয়ে আলোচনা করা। তাহলে প্রাকৃতিক ভূগোলের কাজ কি? অজীব ও সজীব উপাদান নিয়ে কাজ করা। সেগুলো অবভিয়াসলি কি হতে হবে? আমাদের এই মহাবিশ্বের মধ্যে হতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সজীব বলতে অবভিয়াসলি বুঝো, সজীব বলতে যেমন গাছপালা বুঝি, আমরা মানুষ বুঝি, বিভিন্ন ধরনের অ্যানিমালস, বিভিন্ন ধরনের জীবজন্তু, এই সব কিছু বুঝি। তাহলে অজীব আবার কি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি? অজীবটা মূলত এখানে বোঝাচ্ছে পাহাড় পর্বত, তারপর মাটি, তারপর এই ধরনের যে জড় পদার্থগুলো, এগুলাও কিন্তু তোমার এই ভূগোলের অন্তর্ভুক্ত। এর মধ্যে পানি রয়েছে, তোমার হিমবাহ রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, সবকিছু এ টু জেড। মূলত পৃথিবীতে যত কিছু আছে সেটা অজীব হোক, যেটা জীবন থাকুক আর না থাকুক, আমরা মূলত সবকিছু নিয়ে এই প্রাকৃতিক ভূগোলে আলোচনা করছি। এরপর যদি দেখতে যাই, তাহলে সেকেন্ড লাইনে কি আছে? বিশ্ব প্রকৃতিতে তথা মহাবিশ্ব সৌরজগতের উৎপত্তি ও বিকাশ অধ্যয়ন। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির আরেকটা কি পাচ্ছি এখানে? এখানে কি নিয়ে অধ্যয়ন করা হচ্ছে? এখানে অধ্যয়ন করা হচ্ছে মহাবিশ্ব নিয়ে। তার মানে কি বুঝলাম? যে এটা শুধুমাত্র পৃথিবীর ভিতরে সীমাবদ্ধ না, পৃথিবীর বাইরেও, যেমন আমরা যদি সৌরজগতের কথা বলি, সৌরজগতের মধ্যে কি কি রয়েছে? বিভিন্ন ধরনের গ্যালাক্সি রয়েছে, তারাপুঞ্জ রয়েছে, নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করি। এগুলা কিভাবে তৈরি হলো, কখন তৈরি হলো, কেন তৈরি হলো, এগুলো সব কিন্তু আমরা মূলত কি করি? এই প্রাকৃতিক ভূগোলে আলোচনা করি। এরপর যদি আমরা দেখতে যাই যে পৃথিবীর উৎপত্তি, আকার, আয়তন সহ সকল প্রপঞ্চের বর্ণনা দান। তাহলে আমরা আগেই যেমনটা বলে এসেছিলাম কিছুটা সেই রকমই, যে কি বলা হয়েছে? পৃথিবীর উৎপত্তি, পৃথিবীটা কিভাবে আসলো। যেমন তোমরা বেশিরভাগ বিজ্ঞান থিওরি সম্পর্কে জানো যে এইভাবে পৃথিবী গঠন হয়েছে। আমরাও ভূগোলে সেটাই পড়বো যে পৃথিবী আসলে এক সময় জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল, হঠাৎ করে কি হলো যে পৃথিবী ঠান্ডা হয়ে গেল, পৃথিবী কিভাবে ফর্ম করেছে, পৃথিবীতে কিভাবে জীবের উৎপত্তি হয়েছে, এগুলো সব কিছু কিন্তু তোমাকে ভূগোলে ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি দেখি 4 নম্বর কি আছে? পৃথিবীর শক্তির উৎস, ব্যবহার, পুনর্ব্যবহার আলোচনা করা। তাহলে পৃথিবীর শক্তির প্রধান উৎস কি? সূর্য। এটা বাদে কি কি রয়েছে? পানি রয়েছে, বাতাস রয়েছে, এ টু জেড যা যা রয়েছে সেগুলা কি করা হয়? এই শক্তিগুলোর উৎস কিভাবে তৈরি হয়, এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আবার কিভাবে পুনর্ব্যবহার করতে পারি, এটাও কিন্তু তোমার প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির মধ্যে পড়ে। এরপর যদি দেখতে যাই, ভূমিরূপ গঠনকারী শক্তি সমূহ আলোচনা করা। এখন ভূমিরূপ গঠনকারী, যে আমরা যেটা বলে থাকি মূলত জিওমরফোলজির যে ফোর্স গুলো আমাদের কাজ করে, যেমন এখানে বাতাস কাজ করে, পানি কাজ করে। অবভিয়াসলি তোমরা সামনে যখন যাবা, সামনের অধ্যায়গুলো যখন আমি পড়াবো, তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধুমাত্র যে বেসিক নলেজ সেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো আমরা কি বলছি? যে ভূমিরূপ গঠনকারী শক্তি সমূহ সম্পর্কে আলোচনা করা হয়। এই যে আমরা পৃথিবীর এখন যে ভূমিরূপটা দেখছি, এই যে ধরো যে হিমালয় পর্বত আছে, দক্ষিণ কোরিয়ার দিকে অনেক বেশি পাহাড় আছে, বাট আমাদের দেশে কি? আমাদের দেশে বেশিরভাগই সমতল ভূমি। তো আমাদের এটা মাথায় আসতেই পারে যে ওদের দেশের থেকে আমাদের দেশটা আসলে আলাদা কেন। এইটা জানার জন্য কিন্তু আমাদের মূলত এই ভূগোল পাঠটা জরুরি। এরপর আমরা যদি দেখতে যাই যে প্রাকৃতিক ভূগোলের নিয়মবিধি আলোচনা, প্রাকৃতিক নিয়মবিধি আলোচনা করা। আচ্ছা, প্রাকৃতিক নিয়মের মধ্যে কি কি আছে বলতো? এই যে আবহাওয়া, এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, কেন জলবায়ু এরকম, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারপর কোনো জায়গাতে বরফ পড়ছে, আবার এই সময় আমাদের এখানে এত বেশি গরম, কেন এরকম হচ্ছে, এগুলা কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করা হয়। এরপর যদি 7 নম্বরে দেখতে যাই, প্রকৃতির সক্রিয় উপাদান হিসেবে মানুষের কর্মকাণ্ড বিবেচনা করা। তাহলে আমরা কি বলছি প্রথমে? যে আমরা আমাদের দ্বারা যে পরিবেশটা ইনফ্লুয়েন্স হচ্ছে, বা আমাদের যে ভূপৃষ্ঠ ইনফ্লুয়েন্স হচ্ছে, যেমন আমরা মাইনিং করি, মাইনিং বলতে খনন, তারপর হচ্ছে যে এগ্রিকালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস করি, এগুলা দ্বারা কিভাবে হচ্ছে যে আমাদের এই প্রকৃতির ওপর যে হচ্ছে ভূমিকা আমরা স্থাপন করছি, সেগুলা নিয়ে আলোচনা করা হয়। তাহলে তোমরা হয়তো বা মূলত আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বলতে আমরা এখানে কি কি পড়বো, আসলে বৈশিষ্ট্যটা কেমন, কেন পড়ছি, কি কি জানছি, কি কি নিয়ে বর্ণনা করা হচ্ছে, কি কি নিয়ে আলোচনা করা হচ্ছে, মূলত এগুলা তোমাদেরকে বুঝাইছে। ঠিক আছে, এবার আমরা থার্ড পার্টে যাব। আচ্ছা, থার্ড পার্টে কি আছে দেখো? প্রাকৃতিক ভূগোলের পরিসর।
তো পরিসর বলতে কি বিস্তৃতি বুঝছি, যে আসলে প্রাকৃতিক ভূগোলটা কত বড়, এর ভিতরে কি কি আছে কি কি নেই, আর হচ্ছে যে কেন আমরা পড়ছি, কি কি সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা দেখি প্রথমে কি আছে, ভূমিরূপ বিদ্যা, যেটাকে আমরা মূলত জিওমরফোলজি হিসেবে জেনে থাকি। তাহলে ভূমিরূপ বিদ্যাটা কি? ভূমিরূপ বিদ্যাটা এরকম যে তোমার এই যে আমি যেমনটা আগে তোমাদেরকে বলে আসলাম যে বাংলাদেশের কথা যদি চিন্তা করো, বাংলাদেশটা কি, বাংলাদেশটা হচ্ছে যে একটা সমতল ভূমি, এখানে কিন্তু পাহাড়ের সংখ্যা খুব কম, এটা জাস্ট পাহাড় যদি তুমি দেখতে যাও তাহলে এই যে সিলেটের দিকে আর চট্টগ্রামের দিকে দেখতে পাবা। বাট আমরা যখন ধরো যে নেপালের দিকে চিন্তা করছি বা অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে চিন্তা করছি, তখন দেখবা যে ওদের পুরা দেশটাই কিন্তু পর্বতময়। তখন তুমি যদি এখন ভূগোলের মানে এই বিস্তৃতিটা সম্পর্কে চিন্তা করো যে আচ্ছা আমি ভূগোল কেন পড়বো, ভূগোল পড়ে কি কি জানতে পারবো, তখন তুমি এই যে এখানে কি আসবে, যে তোমার এই যে ভূমিরূপ বিদ্যা, তুমি জানতে পারবা যে তোমার বাংলাদেশের এই জায়গায় এরকম কেন, আর দেশের বাইরের আমাদের যে আলাদা দেশগুলো আছে সেইখানকার ওই দেশগুলো ওইরকম কেন। আবার কি আছে, যেমন দেখো মৃত্তিকা বিদ্যা, মৃত্তিকা মানে কি, মৃত্তিকা মানে হচ্ছে মাটি। তো আমরা যেমন যদি দেখতে যাই যে আমাদের দেশ, যেমন আমি তোমাদেরকে আগেই বলে আসলাম যে ফ্ল্যাট, ফ্ল্যাট কিন্তু কি খুবই উর্বর, যেটা পাহাড়ের ক্ষেত্রে হয়ে থাকে না। তো কেন এত বেশি উর্বর, এই মাটিটা আসলে কিভাবে গঠন করা হয়েছে, এখানে কি কি চাষ করলে ভালো হয়, ওই দেশের থেকে আমাদের দেশের মাটির প্রকৃতি কেন আলাদা, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে এখানে আলোচনা করা হয়। এরপর কি আছে, জীব ভূগোল। আচ্ছা জীব বলতে আমরা মূলত কি বুঝি, জীব বলতে কি বুঝি, যে একটা আছে প্রাণী আর একটা আছে উদ্ভিদ। জীবের মধ্যে এখানে যদি আমি তোমাদেরকে দেখাতে যাই, বিভিন্ন ধরনের এখানে কিন্তু গাছপালা আছে, সেইখানে গাছপালার মধ্যে তোমার এই বড় বড় বৃক্ষ থেকে শুরু করে ছোট ছোট ঘাসও কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত। আর জীব আর যে প্রাণীগুলার আমি কথা বলছি সেগুলোর মধ্যে কি আছে, আমার তোমার মতো মানুষ আছে, বিভিন্ন ধরনের অ্যানিমাল আছে, বাঘ হইতে পারে, সেটা হরিণ হতে পারে, ছোট ছোট কীট পতঙ্গ হতে পারে, এ টু জেড কিন্তু আমাদের এই ভূগোলের পরিসরের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর রয়েছে কি পানি বিদ্যা। আচ্ছা তাহলে পানি বিদ্যার মধ্যে আমরা ভূগোলের মধ্যে আরেকটা কি পড়ছি, পানি বিদ্যা। পানি বিদ্যার মধ্যে কি রয়েছে, সমুদ্র বিদ্যা রয়েছে। তারপর হচ্ছে যে এই পানিটাই যে আমরা যেমন ছোটবেলায় কি পড়েছি যে পানি প্রথমে হচ্ছে যে কি হয়, মেঘ থেকে বর্ষণ হয়, আবার কি হয় তারপর হচ্ছে যে নদী বা খাল বিল পুকুর পরিপূর্ণ হয়, সূর্যের তাপে আবার সেটা বাষ্প হয়, বাষ্প হয়ে আবার সেটা উড়ে যায়, উড়ে গিয়ে কি হয়, ঠান্ডা হয়, আবার কিন্তু বৃষ্টিপাত শুরু হয়। তো এই জিনিসগুলো এই যে আমাদের ওয়াটার সাইকেল কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর হচ্ছে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেল, যে আমাদের হচ্ছে ভূপৃষ্ঠের নিচে কতটুকু পানি আছে, এগুলা কিভাবে ব্যবহার করা যায়, এগুলা কিভাবে সংরক্ষণ করা যায়, ইত্যাদি ইত্যাদি, এই পানি বিদ্যাও আমরা কিন্তু এই ভূগোলের মধ্যে শিখতে পারবো। এরপর রয়েছে আবহাওয়া বিদ্যা। তাহলে আবহাওয়া কি, আবহাওয়া কি, আবহাওয়া হচ্ছে যে তোমার কোন স্থানের হচ্ছে বৃষ্টিপাত, তারপর হচ্ছে বায়ু প্রবাহ, তাপমাত্রা ইত্যাদির একটা গড় অবস্থাকে আমরা কি বলি, আবহাওয়া। তো আমরা যদি ভূগোলের পরিসরের ক্ষেত্রে চিন্তা করি, এখানে কিন্তু তুমি আবহাওয়া বিদ্যাও শিখতে পারবা। আবহাওয়া কেন চেঞ্জ হচ্ছে, এখন রাজশাহীর আবহাওয়া একরকম, তোমার এলাকা হয়তো বা ঢাকা বা চট্টগ্রাম, সেই এলাকার আবহাওয়া আর একরকম, কেন এরকম হচ্ছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আবহাওয়া বিদ্যায় শিখতে পারবো। এরপর রয়েছে জলবায়ু বিদ্যা। জলবায়ু কাকে বলে, কোন স্থানে 30 থেকে 40 বছরের গড় যে আবহাওয়া সেটাকে জলবায়ু বলে। তো এখন আমাদের রিসেন্ট যে হচ্ছে মেইন টপিকটা আমি যদি বলতে যাই, যে আমাদের প্রধান একটা সমস্যা আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন। এই যে এক্সট্রিম ওয়েদার, এই যে খুব বেশি গরম, গরম কিন্তু আমার অবভিয়াসলি অনেক বেশি কষ্ট হয়, আমি জানি না তোমাদের কি অবস্থা, বাট এটা কি, এটা খুব এক্সট্রিম লেভেলের একটা গরম যেটা আমরা ফেস করছি। আবার আমরা বইয়ে সবসময় পড়ে থাকি যে সমুদ্রের হচ্ছে যে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে কি হবে, উপকূলীয় এলাকাগুলো ডুবে যাবে, এরকম বিভিন্ন জিনিসগুলা কিন্তু আমরা আবার কি করব, প্রাকৃতিক ভূগোলের যে পরিসর আছে সেখানে আবার এই জলবায়ু বিদ্যার মধ্যে আমরা পড়বো। তাহলে এরপর রয়েছে ভূতত্ত্ব। ভূতত্ত্বের মধ্যে তোমার এই যে ভূমিরূপ, ভূমির গঠন, তারপর হচ্ছে যে ভূমির যে আর অবকাঠামোগত বিষয়গুলো আছে, এগুলো এ টু জেড পড়া হবে। বাস্তুবিদ্যা, যেটা আমরা মূলত ইকোসিস্টেম বলে থাকি। যেমন এই যে আমরা পড়েছিলাম হয়তো বা আগে, যে দেখো একটা ব্যাঙ কিন্তু একটা ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িং আবার ঘাস খাচ্ছে, সে ব্যাঙ আবার যে ঘাস ফড়িং খাচ্ছে তাকে আবার সাপে খাচ্ছে, মানে এরকম যে ইকোসিস্টেম। তারপরে এই যে আমরা হচ্ছে যে গাছ থেকে অক্সিজেন পাচ্ছি, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, আবার গাছ সেটা গ্রহণ করছে, এই যে কন্টিনিউয়াসলি প্রসেস গুলা, হ্যাঁ আমাদের তখন এই বাস্তুবিদ্যার মধ্যে আলোচনা হয়, সেটাও কিন্তু ভূগোলের একটা পরিসরের মধ্যে পড়ে। এবার আছে সমুদ্র বিজ্ঞান।
সমুদ্র বিজ্ঞান কি? সমুদ্র বিজ্ঞান এই যে সমুদ্রের তলদেশে কি কি রয়েছে, সমুদ্রের পানির প্রকৃতি, তারপর হচ্ছে যে সমুদ্রের ব্যবহার, A to Z কিন্তু এখানে রয়েছে। এরপর রয়েছে সব ব্লাস্টের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট মজার জিনিস, কিন্তু এটা ভূগোলের মধ্যে অনেক মজার জিনিস, মানচিত্র অঙ্কন বিদ্যা। সেটাতে আমরা কি করি? সেটাতে আমরা মানচিত্র অঙ্কন করি। সেটা তোমার পৃথিবীর হইতে পারে বা অন্য কোন একটা কান্ট্রি, ঠিক আছে? তো তুমি এখন বলতে পারো যে আপু হচ্ছে মানচিত্র আঁকে আমি কি করব, এটা হচ্ছে ভূগোলের মধ্যে কেন দরকার? আমি তোমাকে বলি, এখন মানচিত্র অঙ্কন বিদ্যাটা তোমার এই জন্যই দরকার। তুমি ধরো যে এইটা হচ্ছে যে আমি একটা রাজশাহীর মানচিত্র করলাম, ঠিক আছে? রাজশাহীর মানচিত্রের মধ্যে আমি দেখালাম যে কি রে এই জায়গায় এত গরম কেন, গরমের জন্য। তাহলে আমি এখন ভূগোলবিদের মতো চিন্তা ভাবনা করি, কেন এখানে এত বেশি গরম? তার মানে কি এখানে গাছপালার সংখ্যাটা আসলে কম। আবার কি, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকখানি উঁচু একটা ভূমি, যার কারণে কি মূলত এখানে টেম্পারেচারটা অনেক বেশি, আবার বৃষ্টিপাতের সংখ্যাটা কম। তাহলে এখানে আমি মানচিত্র দিয়ে কি ইন্ডিকেট করতে পারি? এই দেখো, যে এখানে খুব কম গাছ আছে, পানি খুব কম আছে, এইরকম। বা পৃথিবীর যখন আমরা মানচিত্র অঙ্কন করি তখন আমি তোমাদেরকে যে দেখাতে পারি অক্ষাংশ, দ্রাঘিমাংশ, যেমন হচ্ছে যে তোমরা হয়তো তোমরা সামনে পড়বা এটা, এই যে যেমন দেখো দ্রাঘিমাংশের বিষয়গুলা, অক্ষাংশের বিষয়গুলা, এই যে 0 ডিগ্রি, কেন এই জায়গাটাতে তাপমাত্রা অনেক বেশি, এগুলা তখন কিন্তু তুমি মানচিত্র দিয়ে কি করতে পারবা? ভিজুয়ালাইজ করতে পারবা, মানুষকে বোঝানো তোমার জন্য অনেক বেশি সহজ হবে। তাহলে আমরা আবারও পড়ি যে আমরা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের পরিসরের মধ্যে কি কি পাইলাম? ভূমিরূপ বিদ্যা পাইলাম, যেটা আমরা ভূমি সম্পর্কে এক্সপ্লেন করব। মৃত্তিকা বিদ্যা পাইলাম, যেটা হচ্ছে যে আমরা মাটি সম্পর্কে এক্সপ্লেন করব বা জানবো। জীব ভূগোল পাইলাম, যেটা আমরা জীব জগৎ সম্পর্কে জানবো। পানি বিদ্যা পাইলাম, যেটা আমরা পানি সম্পর্কে জানবো। আবহাওয়া বিদ্যা পেলাম, যেটা আবহাওয়া সম্পর্কে জানবো। জলবায়ু বিদ্যা পেলাম, ভূতত্ত্ব, বাস্তুবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, মানচিত্র অঙ্কন বিদ্যা। তাহলে মনে থাকবে, ক্লিয়ার? তাহলে প্রাকৃতিক ভূগোলের পরিসরটা আমাদের জন্য মনে রাখাটা খুব জরুরি, যে ভূমিরূপ বিদ্যা আছে, প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি রয়েছে? ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, জীব ভূগোল, পানিবিদ্যা, আবহাওয়া বিদ্যা, জলবায়ু বিদ্যা, ভূতত্ত্ব, বাস্তুবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, আর কি রয়েছে? মানচিত্রবিদ্যা। শেষ? এনাফ। এরপর আমরা যদি পার্ট 4-এ চলে যাই, তাহলে পার্ট 4-এ আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, পার্ট 4-এ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তো এটা কিছুটা পরিসরের মতো। পরিসরটা পড়ে আমরা মূলত কি বুঝতে পারি? যে আমি একটা জিনিস পড়ছি, এটা পড়ে কি কি জ্ঞান লাভ করতে পারবো, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো জিনিসগুলা, কেন পড়ছি, এর মধ্যে কি কি রয়েছে, এরকম। আর বিষয়বস্তুটা হচ্ছে যে তোমার এই যে তুমি এই ভূগোলটা যে পড়ছো, এর মধ্যে আসলে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেইটা। ঠিক আছে? এবার বিষয়বস্তুর মধ্যেও রয়েছে ভূমিরূপ বিদ্যা, রয়েছে বাড়ি তত্ত্ব, যেটা মূলত পানি নিয়ে আলোচনা করা হয়, যেমন হাইড্রোলজিক্যাল সাইকেল বলো, তোমার বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের সংখ্যা, বৃষ্টিপাত কেন কমে যাচ্ছে, আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল কেন হারাই যাচ্ছে, এরকম বিষয়টা। এরপর রয়েছে আরেকটা মজার জিনিস, হিমবাহ তত্ত্ব। আমাদের এই যে পৃথিবী, এই ধরো আমি একটা পৃথিবী বললাম, ঠিক আছে? পৃথিবীর এই যে এই দুইটা হচ্ছে পোলার অঞ্চল, আমরা এই জিনিসটা হয়তো বা সবাই জানি, এই দুইটা পোলার অঞ্চল। পোলার অঞ্চলে কি হয় বলতো? পোলার, এই যে পোলার আইসক্রিমের নাম শুনছো না? কি অনেক ঠান্ডা না? তাহলে পোলার অঞ্চলে মূলত কি হয়? পোলার অঞ্চলে হয় যে এই জায়গাতে সূর্যের তাপমাত্রা, আমি যদি এখানে একটা সূর্য আঁকাই, ধরো সূর্যের তাপমাত্রাটা কিন্তু এই জায়গাতে, এই দুই জায়গাতে ঠিক মতো পায় না, যার কারণে কি হয়? এখানে বরফ বরফ বিরাজ করে, ঠিক আছে? সূর্যের তাপমাত্রাটা কোথায় পায়? এই ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন আর ইকুইটরে, ঠিক আছে? এই তিনটা হচ্ছে যে অক্ষাংশে বেশি পায়, বাকি দুইটা কি হয়? পোলার। তো পোলার এই দুই জায়গাতে কি হয়? সবসময় বরফ থাকে, যে এই জন্য আমরা হিমবাহ তত্ত্ব পড়বো, যে কেন এখানে বরফ থাকে, এই বরফের কাজটা আসলে কি, এই বরফ আসলে কি কি ক্ষতি করে বা কি কি উপকার করে, বা এখানে কেন মানুষ বসবাস করতে পারে না, বা এখানকার ল্যান্ডফর্ম গুলা কিরকম, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। এরপর কি রয়েছে?
জলবায়ুবিদ্যা। জলবায়ুটা কি আমি আগেই বললাম তোমাদের যে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া যেটা আছে সেটাকে আমরা মূলত জলবায়ু বলছি। তো জলবায়ু বিদ্যার মধ্যে এখন কি কি রয়েছে, জলবায়ুটার মধ্যে কেন এরকম পরিবর্তন আসছে, কেন আমরা এগুলা কিভাবে রোধ করতে পারি, এত এক্সট্রিম ওয়েদার কেন, এই যে এত গরমের মধ্যে আমরা সাফার করছি, কেন হঠাৎ জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিভাবে রোধ করতে পারি, এগুলা। ঠিক আছে, এবার হচ্ছে যে জীব ভূগোল আছে। জীব ভূগোলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীকুল রয়েছে। সমুদ্র বিজ্ঞান, যেখানে সমুদ্রের তলদেশ থেকে শুরু করে সমুদ্রের পানি পর্যন্ত সবকিছু নিয়ে আলোচনা করা হয়। এবার রয়েছে উপকূলীয় ভূগোল। আচ্ছা, উপকূলীয় ভূগোলটা মূলত কি, আমরা যদি উপকূলীয় ভূগোল দেখতে যাই তাহলে কি দেখব, ধরো যে এটা সমুদ্র, সমুদ্রের এই যে তোমার এই যে এখানে যে ল্যান্ডফর্মটা আছে, আচ্ছা এখানে যে ল্যান্ডফর্মটা আছে এটা হচ্ছে যে মূলত তোমার কি বলবো উপকূলীয় অঞ্চল। তাহলে সমুদ্রের যে ধারের যে অঞ্চলটা থাকে সেটাকে আমরা মূলত উপকূলীয় অঞ্চল বলি। তো এখানে আমরা উপকূলীয় ভূগোলটা তাহলে আসলে কেন পড়ছি জানো, কারণ এই যে আমাদের যে অঞ্চল আর উপকূলীয় যে অঞ্চল, এখানকার আর ওইখানকার মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য। কেন পার্থক্য, ওইখানকার আবহাওয়া অটোমেটিক্যালি কিন্তু নর্মালি ঠান্ডা হয়। কারণ কি রয়েছে, তুমি যদি কক্সবাজার সি বিচের কথা চিন্তা করো তাহলে কি দেখবা, সামনে কি রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগর থেকে বাতাস আসে, বঙ্গোপসাগরের কারণে ওখানে বৃষ্টিপাত বেশি হয়, যার কারণে তুমি যদি তুলনা করো তো তোমার অঞ্চল থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু যেটা আছে সেটা কিন্তু অনেকখানি আলাদা পাবা। যার কারণে আমরা কিন্তু উপকূলীয় ভূগোলকেও কিন্তু আলাদাভাবে এই ভূগোলের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এবার রয়েছে পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলটা খুব সহজ জিনিস। তাহলে পরিবেশটা কি, মূলত আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। তো ভূগোলের মধ্যে এই পরিবেশটা আলোচনা করা হয় যে পরিবেশের মধ্যে কি কি আছে, এগুলা কেমনে হচ্ছে যে আমাদের বেঁচে থাকতে হেল্প করে, এগুলাকে কেমনে আমরা ডেভেলপ করতে পারি, এগুলা না থাকলে আমাদের কি কি করতে হবে, এরকম সবকিছু বিষয়। যাই হোক, তাহলে আমাদের পার্ট 4 শেষ। তাহলে পার্ট 4 আমরা কি পড়লাম, পার্ট 4 আমরা বললাম ভূগোলের বিষয়বস্তু, প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু পড়লাম। তাহলে প্রথমে কি পাইলাম, ভূমিরূপ বিদ্যা, তারপর কি পাইছি, বাড়ি তত্ত্ব, তারপর হিমবাহ তত্ত্ব, তারপর জলবায়ু বিদ্যা, তারপর জীব ভূগোল, সমুদ্র বিজ্ঞান, উপকূলীয় ভূগোল, পরিবেশ ভূগোল। আচ্ছা, এবার মজার বিষয় আসি, এখানে বোঝার মতো অনেক কিছু আছে। দেখো, প্রাকৃতিক ভূগোলের উপাদানে চলে আসছে। এবার প্রাকৃতিক ভূগোলের উপাদানের মধ্যে কিন্তু আমাদের এই যে আমাদের 4টা মন্ডল মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা মাথাতে তোমাদেরকে রাখতেই হবে যে প্রাকৃতিক ভূগোলের কিন্তু উপাদানের 4টা মন্ডল খুব 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 জরুরি। তুমি ভূগোলকে ভাগ করো আর পৃথিবীকে ভাগ করো আর যা কিছুই ভাগ করো, তুমি এই 4টা মন্ডল কিন্তু পাবা। এই 4টা মন্ডল হচ্ছে যে আমাদের জন্য খুবই বেশি জরুরি, খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ম্যান্ডেটরি। এগুলো ছাড়া কিন্তু একটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এই 4টা হচ্ছে যে উপাদানকে যে আমরা মূল উপাদান বলছি সেগুলো কি কি রয়েছে দেখো। অশ্বমণ্ডল, অশ্বমণ্ডল কোনটা, আমাদের হচ্ছে পৃথিবীর উপরিভাগ যেখানে আমরা বসবাস করি। ঠিক আছে, সেটা হচ্ছে অশ্বমণ্ডল। এরপর রয়েছে কি, বায়ুমণ্ডল রয়েছে। বায়ুমণ্ডল কোনটা, যেটা পৃথিবীর চারিদিকে বায়ুর যে বেষ্টন আছে সেটার মধ্যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি বায়ুমণ্ডল। এরপর রয়েছে বাড়িমণ্ডল। আচ্ছা, বাড়িমণ্ডল বলতে কিন্তু এই যে বৃষ্টিপাতের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। হ্যাঁ, বায়ুমণ্ডল বলতে মূলত সমগ্র পৃথিবীতে যত হচ্ছে পানি আছে, যত ধরনের পানি আছে আমরা যেভাবে ইউজ করি সব কিছু কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আছে জীবমণ্ডল। তো জীবমণ্ডলের মধ্যে কি কি রয়েছে, আমাদের হচ্ছে গাছপালা রয়েছে, যেমন আমরা রয়েছি, তেমন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমাল রয়েছে। এগুলা 4টার মধ্যে যদি একটা না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আচ্ছা ধরো লিটারেলি, হ্যাঁ, ধরো যে অসমণ্ডল নাই, তাহলে আমরা কোথায় এখন বাস করব, আমরা কি মেন্টালের ওপর বসবাস করতে পারবো? মেন্টাল মানে হচ্ছে যে আমরা যেটাকে গুরুমণ্ডল বলি, মানে পৃথিবীর যেটা মধ্যভাগ, সেটার উপর কি বসবাস করতে পারবো? সেটার উপর তো বসবাস করতে পারছি না। কারণ কি, সেখানকার তাপমাত্রা অনেক বেশি। অশ্বমণ্ডলটা কি, অশ্বমণ্ডলটা হচ্ছে আমাদের জন্য সুইটেবল। এখানকার নির্দিষ্ট তাপমাত্রা আছে, তুলনামূলক কম ঠান্ডা, যার কারণে এখানে গাছপালা আছে, যার কারণে এখানে কিন্তু মানুষ বসবাস করতে পারে। এরপর ধরো যে বায়ুমণ্ডল নাই, বায়ুমণ্ডল না থাকলে আমরা বসবাস করতে পারবো না। তুমি এখন চিন্তা করো, বায়ুমণ্ডল না থাকলে তো অক্সিজেনও থাকবে না, অক্সিজেন থাকবে না, কার্বন ডাই অক্সাইড থাকবে না, নাইট্রোজেন থাকবে না, কিচ্ছু থাকবে না। আবার কি, তোমার বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু ওজোন স্তরও পড়ে, তোমার ওজোন স্তরও থাকবে না।
তখন কি হবে, সূর্যের যে আলো সেটা কিন্তু ডিরেক্ট লাগবে হ্যাঁ পৃথিবীতে। তাহলে কেমনে, আমরা কি তখন বাঁচতে পারবো? অক্সিজেন ছাড়া বাঁচতে পারবা না। তাহলে বায়ুমণ্ডলটাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে কি রয়েছে? পানি রয়েছে। তুমি চিন্তা করো যে আচ্ছা পানি নাই, তাহলে কি আমরা বাঁচতে পারবো? না, তখন আমরা বাঁচতে পারবো না। খাবা কি? পানি ছাড়া তো মরে যাবা। পানি ছাড়া তো গাছও বাঁচবে না। আমরা তো অনেক দূরের কথা, তাই না বলো? তাহলে হচ্ছে যে এরপর রয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে আমরা নিজেরাই রয়েছি। ধরো যে এই তিনটাই রয়েছে, এইটাই নাই, তাহলে কিছু হইলো? তাহলে তো পৃথিবীই হইলো না। পৃথিবীকে এক্সপ্লেন করার জন্য তো কিছু থাকলোই না। তাহলে এই চারটা জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পৃথিবীর মানে যে আমাদের জীবন যাপনের জন্য এই চারটা জিনিস লাগবে। এর মধ্যে যদি একটা জিনিস না থাকে তাহলে হচ্ছে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা চারটা জিনিসের নাম আবার রিপিট করি। প্রথমে কি আছে? অশ্বমণ্ডল। তারপর কি আছে? বায়ুমণ্ডল। তারপর আছে বায়ুমণ্ডল। তারপর আছে জীবমণ্ডল। মনে থাকবে আশা করি। আচ্ছা, এবার দেখা যাক অশ্বমণ্ডলের মধ্যে কি কি আছে। অশ্বমণ্ডলের মধ্যে রয়েছে ভূ অভ্যন্তরের গঠনের উপাদান ও স্তর সমূহ। ঠিক আছে, তোমার ভূ অভ্যন্তরটা কিভাবে গঠিত হয়েছে, তোমার মাটির মধ্যে কি কি উপাদান আছে, তোমার ভূমির রূপটা কেমন, ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে খনিজ ও শিলার গঠন, উপাদান, বৈশিষ্ট্য ও শিলার শ্রেণী বিভাগ। শিলা বলতে মূলত এই যে তোমার রক্স বোঝায়, যেটাকে আমরা বলি পাথর আর কি, সেটাকে মূলত শিলা বোঝায়। তো এগুলা সবকিছু অশ্বমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আছে আকস্মিক ভূপৃষ্ঠের পরিবর্তন। আকস্মিক বলতে হঠাৎ যে পরিবর্তন, যেমন হচ্ছে আগ্নেয়গিরি উৎপাতের কারণে হয় আর হচ্ছে ভূমিকম্পের কারণে হয়, সেটাকে আমরা কি বলছি? পৃথিবীর আকস্মিক হচ্ছে যে পরিবর্তন। তো ভূমিকম্পের কারণ, ফলাফল, কেন হয়, কিভাবে হয়, ইত্যাদি ইত্যাদি এগুলা রয়েছে। এরপর যদি দেখতে যাই, তারপর আছে হচ্ছে যে আমাদের ধীর পরিবর্তন। তো ধীর পরিবর্তনের আবার কিভাবে হয়? ধীর পরিবর্তনটা খুব লং প্রসেস। এটার জন্য কিছু এজেন্ট কাজ করে। যেমন এখানে বিচূর্ণী ভবন রয়েছে, তারপর নগ্নী ভবন রয়েছে। বিচূর্ণী ভবন ও নগ্নী ভবনের মধ্যে পার্থক্য রয়েছে। বিচূর্ণী ভবনের বিভিন্ন ধরনের প্রক্রিয়া ও পর্যায় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এগুলা কিন্তু আমরা সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার একদম সেই সুন্দর করে আমরা জানবো। হ্যাঁ, এখন একটু কম জানতে পারবা। এখন জাস্ট তোমাদেরকে একটা বেসিক নলেজ দেওয়া হয়। তোমরা এটা খুব ভালো মতোই জানো যে আমাদের যে কোনো বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা যেটা থাকে সেখানে শুধুমাত্র বেসিক নলেজ দেওয়া হয়, যে তুমি এই বইটা কেন পড়ছো, কি কি জানবা, জেনে কি কি কাজে লাগাতে পারবা। বিষয়টা হচ্ছে এইরকম। আমরা যখন সামনে যাবো তখন ডিটেলস জানতে পারবো। এরপর রয়েছে ভূপৃষ্ঠের পরিবর্তনে নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, নিষ্কাশন, ধরন, ক্ষয়জাত ভূমির এই সেই অনেক কিছু রয়েছে। তাহলে ভূপৃষ্ঠের পরিবর্তনে নদী যে কাজটা করে, আসলে নদী কি করে না করে, নদী কিভাবে হচ্ছে যে ভূমি ক্ষয় করে আবার নতুন ভাবে ধরো যে ভূমি উৎপত্তি করে, ভূমিরূপ সৃষ্টি করে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়বো। ঠিক আছে, এরপর রয়েছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের কি কি রয়েছে? বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। যেমন আমরা মেবি ফোর্থ চ্যাপ্টার পড়বো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যে বায়ুমণ্ডলটা ধাপে ধাপে দেখবা যে 5টা 6টা ভাগে ভাগ করা হয়েছে, কেন ভাগ করা হয়েছে, এগুলোতে কি কেন এগুলো ইম্পর্টেন্ট, এগুলা। ঠিক আছে, এরপর রয়েছে হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে তোমার মহাসাগর থেকে শুরু করে মহাসাগরের তলদেশে কি কি রয়েছে, মহীসোপান যেটা মূলত আমাদের এই যে সাগরের মধ্যে যে আমরা রিচ দেখতে পাই, দেখবা যে সাগরের মধ্যে বড় বড় পাহাড় উঠে গেছে, কেমনে উঠলো, এগুলা নিয়ে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তারপর আর একটা বিষয় আছে তোমার বায়ুমণ্ডলের মধ্যে জোয়ার ভাটা, সেটাও আমরা করবো। এবার রয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে কি রয়েছে? জীবমণ্ডলের মধ্যে যে আমরা রয়েছি, গাছপালা রয়েছে আমাদের একদম কি বলবো অনেক ভালো বন্ধু গাছপালা। সেগুলা হচ্ছে আমাদের পরস্পরের কিভাবে সহায়তা করে আমরা হচ্ছে যে পৃথিবীতে টিকে আছি, কেন আমাদের হচ্ছে যে পরিবেশ রক্ষা করা লাগবে, জীবমণ্ডল কতটা ইম্পর্টেন্ট পৃথিবীর জন্য, এগুলা কিন্তু সব হচ্ছে ভূগোলের উপাদান। তাহলে আমরা ভূগোলের 4টা উপাদানের কথা বললাম, যেগুলো একদম ম্যান্ডেটরি, যেগুলোর একটার ক্ষতি হলে বা একটার কম বেশি হলে আমাদের জন্য বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে বা আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, তাহলে প্রথমে কি রয়েছে? অশ্বমণ্ডল, তারপর রয়েছে বায়ুমণ্ডল, তারপর রয়েছে বায়ুমণ্ডল, তারপর রয়েছে জীবমণ্ডল। আশা করি তোমাদের সবার মনে থাকবে। আমি পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব, এইটা হচ্ছে তোমাদের লাস্ট পার্ট। এই অধ্যায়টা অনেক বেশি ছোট।
যার কারণে আজকে তোমাদের লেকচারটা কম সময়ের মধ্যে যাবে, ইনশাল্লাহ সামনের দিন থেকে আরো ডিটেলস পড়াবো। দেখো, তাহলে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব, তাহলে আমরা এতক্ষণ অনেক কিছু জানলাম যে এটা সেটা পরিসর, তারপর হচ্ছে বিষয়বস্তু, তারপর তো মাথাতে আসতেই পারে এগুলো জানে আমরা হবেটা কি, আমাদের আসলে কাজটা কি। তাহলে প্রাকৃতিক ভূগোল পড়লে আমরা কি কি জানতে পারবো? পৃথিবীর জন্ম সম্পর্কে জ্ঞান লাভ। আচ্ছা, পৃথিবীটা কি একদিনই ছিল? পৃথিবী কিন্তু একদিনে হয়নি, পৃথিবী তৈরি হয়েছে হাজার হাজার কোটি কোটি বছর ধরে সময় নিয়ে, এভাবে পৃথিবীটা কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, তো পৃথিবী তো তোমার নর্মালি এটা মাথাতে আসতেই পারে যে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করছেন, বাট কিভাবে আসলে আসছে তোমার কাছে নর্মালি এটার একটা ধারণা মানে চাইতেই পারো তুমি নিজের মধ্যে। তো সেইটা যদি সেই ধারণা লাভ করতে চাও তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? এই পৃথিবীর জন্ম সম্পর্কে ধারণা লাভ করতে হলে এই প্রাকৃতিক ভূগোল পড়তে হবে, ঠিক আছে? এবার ভূমিরূপ সম্পর্কে জ্ঞান লাভ। দেখো, ভূমিরূপ কথাটা কিন্তু বারবার আসছে। তো ভূমিরূপের মধ্যে কি কি রয়েছে? ভূমিরূপের মধ্যে এই যে তোমার পাহাড় পর্বত থেকে শুরু করে এই যে আমাদের প্লাবন সমভূমি, মালভূমি, যত রকম যা আছে, এই যে ভূমির গঠন ধরো, তারপর হচ্ছে যে ভূমির গঠন, ক্ষয়, আর যা যা রয়েছে A to Z কিন্তু এই হচ্ছে যে ভূমিরূপ সম্পর্কে এই জ্ঞান লাভটা কিন্তু এখানে করা যাবে। এরপর রয়েছে কি? বাড়ি তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ। বাড়ি তত্ত্ব সম্পর্কে আমি তোমাদেরকে আগে যেটা বললাম যে বাড়ি তত্ত্ব মূলত কি বোঝায়, এখানে নদী নালা খাল বিল সমুদ্র থেকে শুরু করে A to Z, এখানে তোমার পানির কাজ বলো আর যে কোনো কিছু আছে, আমরা কিভাবে এগুলা ইউজ করতে পারি, এগুলা কিভাবে পৃথিবীকে পরিচালনা করে, এগুলার গুরুত্ব কতটুকু, এগুলা কিন্তু আমরা সবকিছু এই বাড়ি তত্ত্বে জানতে পারবো। এবার রয়েছে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ। যেমন আমরা তো সমুদ্র সবাই দেখি, আমরা কক্সবাজার সি বিচে যাই, আমাদের খুব মজা হয় যে ওয়াও কত সুন্দর জায়গায় চলে আসছে, কিন্তু মাথাতে তো এটা আসতেই পারে যে ওই সমুদ্র কেমনে তৈরি হলো, বা সমুদ্রের আগে এই জায়গাটা আসলে কি ছিল, বা তোমার এরকম মনে হতেই পারে যে সমুদ্র পৃষ্ঠ কেন দিন দিন উঁচু হয়ে যাচ্ছে, বা এই যে পৃথিবীর যে ধরো যে 71% যে পানি সেটা কিন্তু সমুদ্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তোমার কিন্তু এটা মনে হতেই পারে যে এত বেশি পৃথিবীতে পানি কেন, এই পানির আসলে কাজটা কি? তো তুমি সেখানে কি করবা? প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করলে কি হবে? তুমি সমুদ্র বিজ্ঞান সম্পর্কেও কিন্তু জ্ঞান লাভ করতে পারবা। এরপর রয়েছে জলবায়ু তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ। আমার কাছে এটা খুব একটা মজার বিষয়, আমার এই জলবায়ু নিয়ে কাজ করার খুব ইচ্ছা। তো আমি যদি এটা তোমাদেরকে দেখাতে চাই, এই যে তোমাদের এক্সট্রিম ওয়েদার, এই যে মেয়েদের এখন অনেক রকম সমস্যা, আল্লাহ রোদের মধ্যে যাইতে পারি না, কালো হয়ে যাচ্ছি, ছেলেরা তো সাইকেল চালায়, ধরো যে কলেজে যাইতে পারছি না, যে আরে এত গরম, 2 দিন পর তো দেখা যাবে যে একদম কালো হয়ে একাকার অবস্থা হয়ে গেছে, কোনো মেয়ে পছন্দ করছে না, এরকম বিষয়গুলো চলে আসবে, ঠিক আছে না? তখন কি হবে? তখন তোমার কাছে মাথায় আসতে পারে যে না, এইভাবে কিন্তু আমি আমার চেহারা আমি নষ্ট হতে দিব না। বা হচ্ছে যে মেয়েরা এই যে আমার মতো যারা হিজাব পরো, তাদের কাছে মনে হয় এত হিজাবে এত গরম লাগছে, আল্লাহ সারা বছর শীত থাকলে তো ভালো হইতো, তাই না বলো? তখন মনে হবে কি, যে এই জলবায়ুটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে না রোধ করা দরকার, নাহলে তো আমাদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে শাদী আর হবে না। তাহলে তখন আমরা কি করব? এই জলবায়ু সম্পর্কে তত্ত্ব সম্পর্কে যে জ্ঞান লাভ করার জন্য তখন আমাদের কি দরকার? এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের খুব গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে যে বায়ুমণ্ডল সম্পর্কে জ্ঞান লাভ। এই যে এখন আমাদের একটা বড় সমস্যা কি, দেখো বড় সমস্যার মধ্যে আরেকটা জিনিস রয়েছে যে আমাদের বায়ু দূষিত হচ্ছে, সেটা কার্বন ডাইঅক্সাইড হোক, কার্বন মনোক্সাইড হোক, আর বিভিন্ন ভাবে আমাদের ধোয়া টোয়া এই সেই নিয়ে একাকার অবস্থা, বায়ুর কিন্তু অনেক রকমের সমস্যা, যার কারণে কি হয়? আমাদের এই হাঁপানির মতো, অ্যাজমার মতো বিভিন্ন ধরনের রোগ হয়। তখন আমাদের কি হতে পারে? যে এই যে আমাদের যে মানে স্বাভাবিক জীবনযাত্রা সেটা কিন্তু ব্যাহত হয়। তাহলে কি আমাদের সেই জন্য বায়ুমণ্ডল সম্পর্কে জ্ঞান লাভ করা জরুরি, নাহলে আমরা বায়ুমণ্ডল প্রোটেক্ট করব কিভাবে, আমরা কিভাবে এটাকে রোধ করব? সেইটা কি বলছি, সেই জন্য বায়ুমণ্ডল সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য কিন্তু প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজ তোমাদের এই পাঠ কিন্তু 6 পর্যন্ত ছিল, আমি এখানে শেষ করছি। তোমাদের এখন তোমাদের যদি বলতে হয় যে তোমাকে যদি সিকিউতে মূলত এরকম থাকে, আমি সিকিউ তোমাদের আরো ডিটেলসে দেখাবো, বাট সিকিউতে যদি এরকম থাকে যে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ বা ব্যাখ্যা করো, এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবা? এটা তো ঘ নাম্বার বা গ নাম্বারের পড়ছে, ধরো তখন কি করবা? এইভাবে উঠাই দিয়ে চলে আসবা? না বাবা, এটা করা যাবে না। তখন তুমি এই যে মেন পয়েন্ট গুলা লিখবা, পৃথিবীর জন্ম সম্পর্কে জ্ঞান লাভ। তারপর কি করবা? এই যে আমি তোমাদের আপু যেরকম একটা করে পয়েন্ট পড়ছি আর ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমার টিচার, আমি জানি তোমার টিচার অনেক বুঝে, ঠিক আছে, বাট তোমাকেও এখানে ব্যাখ্যা করা লাগবে। তুমি এই মেন পয়েন্ট লিখবা বোল্ড করে, হয়তো বা নিচে একটা সুন্দর করে আন্ডারলাইন দিতে পারো। আন্ডারলাইন দেওয়ার পর কিন্তু তোমাকে এক্সপ্লেইন করতে হবে। তুমি যেমন লিখছো ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ,
ঠিক আছে, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে যে তোমার ভূমিরূপ বিদ্যার মধ্যে কি কি রয়েছে, কেন তুমি এটা পড়ছো, এরকম বিষয়গুলো। আমি যেমন একটা একটা করে পয়েন্ট ধরে তোমাদেরকে বলে বলে এক্সপ্লেন করে দিলাম, তোমাদেরকেও কিন্তু পরীক্ষার খাতাতে পয়েন্ট করবা, তারপর তখন আবার এক্সপ্লেনও করা লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো সব। আচ্ছা, এবার আমরা একটা বোর্ড কোশ্চিনে যাই, আমরা বোর্ড কোশ্চিনে দেখি যে আসলে আমরা পারি কিনা। তাহলে বোর্ড কোশ্চিনের প্রথমে কি রয়েছে দেখো, তোমাদের ব্রেনে কিন্তু আলো জ্বলবে এখন। এতক্ষণ কিন্তু অনেক পড়াইছি, এবার একটু মজা করা যাক। ঠিক আছে, এবার আমরা একটু খেলবো। এই যে এই চিত্র দেখছি না, এই চিত্রটা নিয়ে একটু খেলবো, দেখা যাক আমরা সলভ করতে পারি কিনা। তাহলে ভূগোল কাকে বলে, যেমনটা আমি তোমাদেরকে ফার্স্ট যে আমাদের পাঠটা ছিল সেখানে কিন্তু বলাচ্ছি যে ভূগোল কাকে বলে। ভূগোলটা আসলে কাকে বলে আমরা বলছি, পৃথিবীর বর্ণনাকে আমরা মূলত ভূগোল বলছি, তাই না বলো? পৃথিবীর বর্ণনাকে আমরা ভূগোল বলছি। তাহলে কি আমরা ক নাম্বারে এটা আনসার করতে পারি? হ্যাঁ, অ্যান্সার করতে পারি। কিন্তু তার সাথে আর একটা কি আছে বলতো, ফার্স্ট ইমপ্রেশনের একটা কথা আছে। তোমার টিচার যখন তোমার খাতা দেখছে তখন তোমার এটা বুঝাইতে হবে যে হ্যাঁ তুমি কিছু জানো। তখন তার সাথে আমরা কি করব, আমি তোমাদেরকে এই যে যেমন বলে আসছিলাম, যে এখানে তোমার হচ্ছে অনেক সুন্দরভাবে তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, বাট তুমি যদি দেখতে যাও তো এই কয়েকটা কিন্তু ভূগোলবিদের সংজ্ঞাও দেওয়া আছে। তখন তুমি কি করবা, আমরা যখন যেমন ওই কোশ্চেনে দেখলাম যে ভূগোল কাকে বলে, তখন আমরা এখান থেকে একজনে হচ্ছে যে সংজ্ঞাটা তুলে দিতে পারি। প্রথমে আমরা লিখতে পারি যে হচ্ছে যে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে, তারপরে এরকম একটা সংজ্ঞা দিতে পারি। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার ইমপ্রেশন ক্রিয়েট হবে টিচারের সামনে। টিচার বুঝবে যে না বাচ্চাটা আসলে কিছু জানে। তো এটা আমরা ফার্স্ট কোশ্চেনটা কি আমাদের জন্য ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য একটা বিগ অপরচুনিটি। এবার হচ্ছে যে আমরা দেখি প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা করো, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা করো। এই যে যেমন দেখো, এই যে চলে আসছে পার্ট 2 আমরা কিন্তু পড়েছি প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। এই যে যেমন দেখো, এখানে আমি কিন্তু তোমাদেরকে একটু আগে সব পড়াইছি যে পৃথিবীর পৃষ্ঠ, এর অন্তর্ভুক্ত অজীব সজীব উপাদান নিয়ে আলোচনায় সেই অনেক রকম অনেক কিছু, সেগুলা কিন্তু আমরা 2 নাম্বারে কি করছি, 2 নাম্বারে কিন্তু এখানে আমরা সেটার হচ্ছে যে আনসার পাই যাচ্ছি। তাহলে 2 নাম্বারে কিন্তু এটার আমরা আনসার পাই যাচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এখনই অলরেডি কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যে আমরা দেখবো এবার, দেখো গ নাম্বারে কি আছে, এ চিহ্নিত চিত্রে প্রাকৃতিক ভূগোলের কোন বিষয়টি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে এ চিত্র, আচ্ছা এটা হচ্ছে এ চিত্র, এইটুকু। ঠিক আছে, বোঝা গেছে, এটা তোমাদের এ চিত্র। তাহলে আমরা এখানে কি বলছি, এ চিত্রে প্রাকৃতিক ভূগোলের কোন বিষয়টি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ, একটু কিন্তু ভূমিরূপ বিদ্যা সম্পর্কে পড়েছি। ভূমিরূপ বিদ্যার মধ্যে কিন্তু এই যে পাহাড় পর্বত আছে, সমভূমি আছে, সেই অনেক রকম অনেক কিছু আছে, এই কথা কিন্তু আমি তোমাদেরকে বলছি, তাই না বলো? তো এইটা কিন্তু এই যে দেখো পাহাড়, পাহাড় আছে, এই যে দেখো পাদদেশীয় সমভূমি আছে, পাহাড়ের এই পাদদেশে যে সমভূমি সেটাকে আমরা মূলত পাদদেশীয় সমভূমি বলি। আর এইটা হচ্ছে মূলত তোমার প্লাবন সমভূমি বা ফ্লোর প্লেন যেটা বলো সেটা। ঠিক আছে, তাহলে এটা কি ভূমিরূপ বিদ্যার মধ্যে কিন্তু পড়ছে। কি বলছে, এ চিহ্নিত প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি তুলে ধরা হয়েছে। তাহলে আমরা কি বলছি এখানে, তাহলে আমরা এই যে পাহাড় পর্বত দেখতে পাচ্ছি, সমভূমি দেখতে পাচ্ছি, উপকূলীয় ভূমি দেখতে পাচ্ছি, বা হচ্ছে যে যাই দেখতে পাচ্ছি, তাহলে সেটা কি বলছে, আমরা কিন্তু এখানে মূলত পৃথিবীর একটা গঠন দেখতে পাচ্ছি, একটা ভূমি রূপ দেখতে পাচ্ছি, তাই না বলো? ভূমির বিভিন্ন রকমের রূপ দেখতে পাচ্ছি না, তাহলে আমরা সেটা কি বলছি, এ চিহ্নিত যে প্রাকৃতিক ভূগোলের কোন বিষয়টি তুলে ধরা হয়েছে, তাহলে আমরা মূলত এখানে ভূমিরূপ বিদ্যাটি তুলে ধরা হয়েছে। বুঝছো, বুঝছো কি তোমরা? সেটা আমরা কি বলছি, এই যে দেখো
তোমাদের এখানে পাহাড় পর্বত সমভূমি সেই এগুলা নিয়ে কিন্তু যে ভূমিরূপ বিদ্যাতে যাই, এই যে আমরা পূর্বে আলোচনা করে আসছি যে ভূমিরূপ বিদ্যাতে কি কি রয়েছে সেটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবার এ ও বি চিহ্নিত প্রশ্নের আলোকে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে তোমার এখানে তুমি পাচ্ছ ভূমিরূপ বিদ্যা, আর এখানে তুমি কি পাচ্ছ, এটা হচ্ছে যে বাড়ি তত্ত্ব, যেটা আমরা পানির মধ্যে অন্তর্ভুক্ত, যেটা আমরা করেছিলাম, হ্যাঁ, যে ভূগোলের যে বিষয়টা আমরা পানি নিয়ে কাজ করেছিলাম সেটাকে আমরা বাড়ি তত্ত্ব বলছিলাম। তাহলে আমরা এতে কি পাচ্ছি, এতে আমরা পাচ্ছি ভূমিরূপ বিদ্যা, আর বিতে আমরা কি পাচ্ছি, বাড়ি তত্ত্ব। ঠিক আছে, এটা মনে থাকবে, কারণ এই যে তুমি এই যে এখানে দেখো পানি বাড়ি হচ্ছে যে পানি রয়েছে, এই যে পানি রয়েছে, তাই না বলো? তাহলে আমরা কি জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারছি যে আমরা কি কি পড়ে আসলাম? আমরা ভূমিরূপ বিদ্যা পড়ে আসলাম, মৃত্তিকা বিদ্যা পড়ে আসলাম, জলবায়ু বিদ্যা পড়ে আসলাম, বাড়ি তত্ত্ব পড়ে আসলাম। তাহলে অলরেডি কিন্তু আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তার মধ্যে একটা কি রয়েছে, একটা রয়েছে এই যে তোমার এটা হচ্ছে যে বাড়ি তত্ত্ব, আর আরেকটা রয়েছে কি, ভূমিরূপ বিদ্যা। তাহলে এটা আমরা কি আলোচনা করছি, এটা আমরা কি আলোচনা করছি, ভূমিরূপ বিদ্যা। আর বিতে কি আলোচনা করছি, বাড়ি তত্ত্ব আলোচনা করছি। এই যে দেখো পানি। ঠিক আছে, আচ্ছা, চিহ্নিত চিত্রের আলোকে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে আমি যেমন তোমাদেরকে পূর্বেই বলে আসলাম যে কেন আমরা এই ভূমিরূপ বিদ্যাটা আলোচনা করব, এখান থেকে কি কি শিখতে পারবো, এটা আমাদের কি কি উপকারে দিবে, আমরা জানতে পারবো যে বাংলাদেশের ভূমিরূপ এরকম, অন্যান্য দেশের কেন আলাদা, পৃথিবী পুরোটা ফ্ল্যাট হলো না কেন, এরকম বিষয়গুলো। তারপরে যে সমুদ্র বিদ্যাতে, তারপর বাড়ি তত্ত্বতে যেরকম পড়ে আসছিলা যে এটা আসলে অধ্যয়ন করাটা কেন জরুরি, এটা জীব জীবনের জন্য কতটা জরুরি, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার হচ্ছে যে সেকেন্ড কোশ্চেনে যদি আমি যাই, সেকেন্ড কোশ্চেনে কি আছে দেখো, আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকে আছে পাহাড়ে ঘেরা রাঙামাটিতে বেড়াতে গিয়েছে সুদীপ্ত ও তার বন্ধুরা। উঁচু নিচু সবুজে ঘেরা পাহাড়গুলো তাদের যেন এক স্বপ্নের জগতে নিয়ে যায়। কাছে হ্রদ দেখে তারা আপ্লুত হয়ে পড়ে, জলরাশিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে তাদের বিমোহিত করে। আচ্ছা, এখানে প্রথমেই রয়েছে প্রাকৃতিক ভূগোলের উপক্ষেত্র কি। উপক্ষেত্র বলতে কিন্তু এখানে মূলত পরিসরকে ইন্ডিকেট করা হয়েছে। তোমরা যেমন এখানে প্রাকৃতিক ভূগোলের পরিসরের মধ্যে পড়ছিলা যে আসলে কি কি বিষয়বস্তুগুলো আছে, এখানে কিন্তু তোমাদের সেইখানে এই জিনিসগুলো করা লাগবে, বলা লাগবে। ঠিক আছে, এটাও কিন্তু কোশ্চেন কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলছি। এবারে রয়েছে শিলামণ্ডল বলতে কি বোঝায়। আচ্ছা, শিলামণ্ডল বলতে কি বোঝায়, শিলামণ্ডল বলতে মূলত এই অশ্বমণ্ডলটাকেই বোঝায়। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন আসতে পারে যে আপু তাহলে এই অশ্বমণ্ডলকে আমরা অশ্বমণ্ডল বলছি, আবার শিলামণ্ডলও কেন বলছি? শিলামণ্ডল মূলত এই কারণে বলছি কারণ এইটা কিন্তু আমাদের যে অশ্বমণ্ডলটা আছে পৃথিবীর উপরে ভাগে, যেখানে আমরা বসবাস করি, এটা কিন্তু বিভিন্ন ধরনের খনিজ শিলা নিয়ে গঠিত। ঠিক আছে, তুমি যদি মাটিকে ভাগ করতে যাও, এখানে দেখবা যে বিভিন্ন ধরনের মিনারেলস রয়েছে, রকস রয়েছে, সেগুলো কিন্তু মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা হইতে হইতে কিন্তু মাটিটা রূপান্তর হয়েছে। ঠিক আছে, তো এই জন্যই আমরা মূলত এই অশ্বমণ্ডলটাকে মূলত শিলামণ্ডল বলছি। তাহলে আমরা এখানে কি করতাম, এখানে আমরা হচ্ছে অশ্বমণ্ডল ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দিয়ে বোঝাই বলবো স্যারকে যে স্যার শিলামণ্ডল বলতে আসলে আমরা এটা এটা বুঝছি। আচ্ছা, এবার দেখো গ নম্বর কি রয়েছে, সুদীপ্তের দেখা উঁচু নিচু অংশগুলো ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় এবং এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে সুদীপ্ত কি দেখেছে, সুদীপ্ত দেখেছে উঁচু নিচু সবুজে ঘেরা পাহাড়, তাই না? তাহলে একটু মাথাটা খাটাও তো যে আমরা এই পাহাড় পর্বত সম্পর্কে, সমভূমি মালভূমি সম্পর্কে আসলে কোন হচ্ছে যে টপিকটা আমরা পড়লাম, একটু মাথা খাটাও। উম কোথায় পড়লাম? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আমি ক্লিয়ার করে দেই, আমরা কোথায় পড়লাম, আমরা পড়লাম হচ্ছে যে ভূমিরূপ বিদ্যায়। দেখো ভূমিরূপ বিদ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার আসবে যাবে। এখানে তোমাকে ভূমির ক্ষয় সম্পর্কে বলবে, ভূমির আবার পুনরায় গঠন সম্পর্কে বলবে, অনেক কিছু সম্পর্কে বলবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মাথায় রাখা লাগবে। ঠিক আছে, আমরা যদি পাহাড় দেখি, পাহাড় পর্বত, পাহাড় পর্বতটা কিসের মধ্যে পড়ে, অবভিয়াসলি ভূমির মধ্যে পড়ে, তাই না? ভূমির মধ্যে পড়ে না? তাহলে এই যে পাহাড়ের কথা যে উল্লেখ আছে, এটা অবভিয়াসলি ভূমিরূপের মধ্যে পড়ছে। তাহলে উঁচু নিচু অংশগুলো, উঁচু নিচু অংশটা কি, উঁচু নিচু অংশটা হচ্ছে পাহাড়। আচ্ছা, অংশগুলো ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়, কোন শাখায় আলোচনা করা হয় তাহলে পাহাড়ের বিষয়গুলা? ভূমিরূপ বিদ্যায়।
আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা কি ক্লিয়ার হয়েছি মোটামুটি? ক্লিয়ার হয়েছি? আচ্ছা, ক্লিয়ার হয়তো বা হয়েছি যে সুদীপ্তের দেখা উঁচু নিচু জিনিসগুলো আমরা কি বলছি? পাহাড় বলছি। তাহলে পাহাড়টা তো ক্লিয়ার, পাহাড় অলরেডি তো তোমাদের এখানে দেওয়াই আছে, ঠিক আছে? তাহলে উঁচু নিচু অংশগুলো পাহাড়, তাহলে পাহাড়টা কোথায় আলোচনা করা হয়? ভূমিরূপ বিদ্যায় আলোচনা করা হয়, ঠিক আছে? কারণ কি, পৃথিবীর তুমি গঠন নিয়ে আলোচনা করছো, ভূমি নিয়ে আলোচনা করছো, মানেই তো ভূমিরূপ বিদ্যা। খুব তো সহজ জিনিস, সহজ না? অনেক সহজ, ঠিক আছে? তাহলে আমরা এটা কি বলছি, কোন শাখায় আলোচনা করা হয়? ভূমিরূপ বিদ্যায়। তাহলে তুমি এখানে যখন ভূমিরূপ বিদ্যা লিখে দিচ্ছ, তখন তো তোমাকে তোমার নিজের মতো বিশ্লেষণ করা লাগবে যে ভূমিরূপ বিদ্যা আসলে কি কি আলোচনা করা হয়, কি কি থাকে। তারপর তখন আবার দেখবা যে এই যে দেখেন সুদীপ্ত তার বন্ধুরা কি দেখেছে, উঁচু নিচু সবুজে ঘেরা পাহাড়গুলো, ঠিক আছে, যেটা মূলত ভূমিরূপ বিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত। এইভাবে আমরা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে সুন্দর করে গ নাম্বার লিখে দিব, আর ফুল মার্কস পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে যে ঘ নাম্বার আছে উদ্দীপকের জলরাশি। উদ্দীপকের জলরাশি, তাহলে উদ্দীপকের জলরাশিটা কি ছিল দেখো তো। জলরাশি দেখে আবার হুটহাট করে সমুদ্র বিদ্যা দিয়ে দিও না, ঠিক আছে? তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আরে দেখি দেখি কোথায়। কোথায়? এই যে দেখো, হ্রদ, দেখছো? এখানে কিন্তু হ্রদের কথা উল্লেখ করা আছে। হ্রদ কি তুমি সমুদ্র বিজ্ঞানের মধ্যে ফেলতে পারো? সমুদ্র বিজ্ঞানের মধ্যে কিন্তু এটা ফেলতে পারবে না। সমুদ্র বিজ্ঞানে কিন্তু শুধুমাত্র তোমার সমুদ্র নিয়ে আলোচনা করা হবে। সমুদ্র বিদ্যার মধ্যে তোমার এই সমুদ্রের বিভিন্ন রকমের দ্বীপ, সমুদ্রের তলদেশ, এই সেই এগুলা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তাহলে যারা বুঝবে না, যারা কোশ্চিন বুঝবে না, তারা কিন্তু, যারা একটু পড়ে গেছে বুঝছো, যারা পড়ছে বাট কোশ্চিন আসলে বুঝে নাই, তারা কিন্তু তখন কি করবে, তারা কিন্তু এখানে সমুদ্র বিজ্ঞান দিয়ে দিবে। এই তোমার ঘ নাম্বারে কিন্তু সমুদ্র বিজ্ঞান দিয়ে দিবে। এই যে আমরা ঘ নাম্বার করছি, ঘ নাম্বারে তখন কিন্তু কি বলবে, যেখানে তো পানি আছে, পানি নিয়ে আলোচনা করা হয়, তাহলে সমুদ্র বিজ্ঞান দিব। বাট না, আমরা তো পড়ছি অনেক মজা করে, তাই না? আমরা সমুদ্র বিজ্ঞান দিব না, আমরা কি দিব? আমরা বাড়ি তত্ত্ব দিব। আচ্ছা, বুঝা গেছে কেন বাড়ি তত্ত্ব দিচ্ছি? এখানে পানির কথা বলা হয়েছে, দেখো এখানে পানির কথা বলা হয়েছে, ঠিক আছে? সমুদ্রের পানির কথা বলা হয়নি। এখানে যদি বলতো যে জগতে নিয়ে যে কাছেই সমুদ্র দেখে বা সমুদ্রের জলরাশি দেখে বা উপকূলীয় ঢেউ দেখে, তখন কিন্তু আমরা বলতাম যে সমুদ্রবিদ্যা। তোমাদেরকে একটা মাস্ট মাথায় রাখতে হবে যে সমুদ্রবিদ্যা কিন্তু আলাদা জিনিস আর বাড়ি তত্ত্ব কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, বাড়ি তত্ত্বের মধ্যে সমুদ্র বিজ্ঞান পড়ে, বাট তোমার এটা যখন স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, তুমি কিন্তু এটা কখনই সমুদ্র বিজ্ঞানের মধ্যে ফেলতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা তুমি কিসের মধ্যে ফেলছো? বাড়ি তত্ত্বের মধ্যে ফেলছো, কারণ এখানে কি আছে? পানি আছে। আবার পানি থাকলে যে তুমি হচ্ছে যে সবকিছু, সরি, সমুদ্রে পানি আছে বলে যে ওইটাকে আবার তুমি এটাকে আবার তুমি সমুদ্র বিজ্ঞানের মধ্যে ফেলবে, এটা কিন্তু আলাদা। সমুদ্রের পানি আর আমাদের এই যে এখন এই হ্রদের পানির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি? ওটা কিন্তু হচ্ছে তোমার কোস্টাল এরিয়ার পানিগুলা কি হয়, লবণাক্ত হয়। তোমার এটা মাথায় রাখতে হবে যে সমুদ্র আর হ্রদ কিন্তু এক জিনিস না। এই জিনিসটা দয়া করে কেউ ভুল করো না বাবা, কেউ ভুল করো না। বারবার করে বলছি যে তুমি এই জিনিসটা, কোশ্চিনটা তুমি বুঝবা যে কেন আমি এখানে সমুদ্র বিজ্ঞান লিখলাম না, কেন আমি এখানে বাড়ি তত্ত্ব লিখছি, ঠিক আছে? তাহলে এই যে তুমি এখানে হ্রদ আইডেন্টিফাই করছো, এই জন্য আমরা এখানে বাড়ি তত্ত্ব লিখছি। কি লিখছি? উদ্দীপকে জলরাশির যে শাখায় আলোচিত হয় তা আলোচনা করো। তাহলে আমরা কি লিখবো? উদ্দীপকের জলরাশি ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? বাড়ি তত্ত্বে আলোচিত হয়। নিম্নে তা আলোচনা করা হলো, তারপর নিজেদের মতো করে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর আগেরটা যেটা আমি আইডেন্টিফাই করলাম, যেখানে অলরেডি পাহাড় দেওয়াই আছে, পাহাড়ের বিষয়গুলো কোথায় আলোচনা করছি? জিওমরফোলজি বা হচ্ছে ভূমিরূপ বিদ্যায় আমরা আলোচনা করছি, ঠিক আছে? তাহলে আমাদের কাছে দেখো বিষয়গুলো কত সহজ না? আমরা ভূগোল নিয়ে কত টেনশন করতাম যে আল্লাহ কি হয়ে যাবে, আমার এত টেনশন, ভূগোল মনে হয় আমার ক্লাস আসবে না, কি হয় না হয়, এরকম বিভিন্ন ধরনের টেনশন হতো। ইনশাল্লাহ আশা করি এরপর থেকে আর তোমাদের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কোনো টেনশন আসবে না। তোমরা অনেক 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 ভালো করবা, অনেক ইমপ্রুভ করবা, অনেক অনেক দোয়া থাকবে। আর আজকের ক্লাস কেমন লাগলো আমাকে জানাবা নিশ্চয়ই, কমেন্ট বক্সে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবা। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।